সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের যে মিন্ট ওএস ছিল, লিনাক্স মিন্ট। সেই লিনাক্স মিন্টের কিছু বেসিক কমান্ড, অর্থাৎ আমরা কমান্ড লাইন থেকে, টার্মিনাল থেকে আমাদের লিনাক্স মিন্টকে অপারেট করতে পারবো, তাকে বিভিন্ন রকম কমান্ড দিতে পারবো। যেমন আমরা যদি এই যে একটা ফোল্ডার ওপেন করি, তাহলে এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ডাউনলোডস এর মধ্যে যাচ্ছি, আবার ব্যাক করে ডকুমেন্টস এ যাচ্ছি, আবার ডেস্কটপের মধ্যে যাচ্ছি। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন ফোল্ডারের মধ্যে যাচ্ছি এবং তার ভিতরে কি কি আছে সেগুলোকে অ্যাক্সেস করছি। তো সেম এই কাজটা আমরা টার্মিনাল দিয়েও করতে পারবো। অর্থাৎ সেখানে আমাদের এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই অংশটুকু আসবে না। আমরা সেখানে শুধু কমান্ড লাইনের মাধ্যমে জানতে পারবো আমরা এখন কোথায় আছি, কোন ডাইরেক্টরিতে আছি, এবং সেখানে আমাদের প্রয়োজনীয় যে কমান্ডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা চলে যাই আমাদের কমান্ড লাইন আছে, টার্মিনালটা ওপেন করে নিই। এই যে আমাদের টার্মিনাল চলে আসছে, টার্মিনালটা একটু বড় করে দেখি আমরা। ডোমেন, ডোমেন, আশা করি টার্মিনালটা ভালোভাবে দেখা যাচ্ছে। এইবার আমাদের এই টার্মিনালের মধ্যে আমাদের প্রথম যে কমান্ড থাকে, সচরাচর আমরা যারা লিনাক্স ইউজ করি বা যারা লিনাক্স ব্যবহার করে, তারা প্রথম লিনাক্স ইনস্টল করার পরে যে কমান্ডটা ইউজ করে সেটা আমরা এখন দিব। সেটা হচ্ছে সুডো, সরি, সুডো apt হাইফেন গেট ইনস্টল, সরি, sudo apt get update, sudo apt হাইফেন গেট আপডেট। পাসওয়ার্ড দিতে বলছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। এইবার আমাদের যে লিনাক্স মিন্টের সেটিং ছিল বা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা আপডেট হবে। আপডেট হয়ে গেছে। এবার আমাদের এই যে সিস্টেম ছিল, এই সিস্টেমটা আপডেট হয়েছে। এবার এই জিনিসটাকে সিস্টেমে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে করতে হবে কি, sudo apt get upgrade, sudo apt হাইফেন get আপগ্রেড। এটা দিয়ে দিলে এই যে আমাদের আফটার অপারেশন অ্যাডিশনাল ডিস্ক স্পেস উইল বি ইউজড, মানে আমাদের কোনো কিছু আপগ্রেড নেই, বলতেছে কোনো কিছু আপগ্রেড করার মতো নেই, কিন্তু তাও এক্সট্রা 0 বিট এটা একটা অ্যাক্সেস চাবে আপনার কাছে। আপনার ডিস্কে এখন লেখা শুরু করবে, সেজন্য একটা অ্যাক্সেস চাচ্ছে। আমরা ওয়াই দিয়ে দিব, ইন্টারপ্রেস করব। ওকে, যে আমাদের প্যাকেজ গুলো সব রিড হয়ে সেট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমাদের প্যাকেজ গুলো প্রিপেয়ার হয়ে গেছে, যেগুলো আপডেট হয়েছে সেগুলো সেট হয়ে গেছে, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে এবং সিস্টেমে সবকিছু পারফেক্টলি রান করতেছে। এবার আমরা তাহলে এটা ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে আমাদের এইখানে আমরা সিস্টেম আপডেট এবং আপগ্রেড শিখছি। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, যে আমাদের সিস্টেমে আমরা একটা কোন ডাইরেক্টরিতে আছি সেটাকে দেখি। আমাদের এখানে এই যে সাইনটা দেওয়া আছে, সরি ছোট করে এই অংশটুকু, এই সাইনটার মানে হচ্ছে হোম ডাইরেক্টরি। আমরা কিবোর্ডে ইএসসি বাটনের নিচে যে বাটনটা আছে, শিফট টিপে ওটা প্রেস করলে এই সাইনটা পেয়ে যাব। এইটা, ঠিক আছে। তো আপনি যে ডাইরেক্টরিতে থাকেন না কেন, সেখান থেকে যদি আমাদের কমান্ড গুলা দিয়ে এখানে যাইতে পারবেন, অর্থাৎ মুভ করতে পারবেন। এখন আমরা হোম ডাইরেক্টরিতে আছি। এই হোম ডাইরেক্টরি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারবো সেটাকে দেখো। অর্থাৎ এই হোম ডাইরেক্টরির ভিতরে কি কি ফোল্ডার ছিল সেগুলো আমরা দেখবো। তো আমরা এলএস দিব। এলএস মানে হচ্ছে লিস্ট, অর্থাৎ আমরা লিস্ট অফ ডাইরেক্টরিজ চেক করব। লিস্ট দিলে এই যে আমাদের ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, এই সব ফোল্ডার গুলো আছে ওইখানে। দেখে আমাদের হোম ডাইরেক্টরিতে আছে, আসলে আছে কিনা এই দেখা। আমাদের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল সেখানে ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, মিউজিক, এই যে ফোল্ডার গুলো আছে সেগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা। সেম এই কাজটা আমরা আরেকটা কমান্ড দিয়ে করতে পারি, যেটা উইন্ডোজ থেকে আসে, সেটা হচ্ছে ডির। ডির মানে হচ্ছে ডাইরেক্টরি, অর্থাৎ এটা দিয়ে আমরা ডাইরেক্টরি চেক করতে হবে যে কোন কোন ডাইরেক্টরি আছে। ঠিক আছে, এইবার ধরেন এইখানে যে ডাইরেক্টরি গুলো আছে সেই ডাইরেক্টরি বাদেও আমি নিজের একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই, যেখানে আমি এখন আমার কোড গুলা করবো, তাই না? এখন ডাইরেক্টরির ভিতরে কোড, ডাইরেক্টরি ক্রিয়েট করতে হলে আমরা সাধারণত যে এখান থেকে করতে পারি, গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে রাইট ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্রিয়েট ফোল্ডার দিলে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, তার নাম দেওয়া যাবে। আমরা এটা কমান্ড লাইন থেকে করব। সেটা করার জন্য আমাদের কমান্ড হচ্ছে এম কে ডির।
মেক ডাইরেক্টরি। দেখেন mkdir মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। mkdir যখন দেবেন, mkdir দিয়ে আপনি এখানে একটা নাম দিতে পারবেন। মেক ডাইরেক্টরি নাম হচ্ছে কোড। তাহলে আপনার এইখানে এবার ls দিয়ে চেক করি আমরা, ls, এই দেখেন আমাদের কোড বলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি আছি এখন হোম ডাইরেক্টরিতে, এখান থেকে আমাদের এই কোড ডাইরেক্টরির মধ্যে যেতে হবে। সেজন্য আমাদের কমান্ড হচ্ছে cd, অর্থাৎ cd মানে চেঞ্জ ডাইরেক্টরি, cd টু আমরা কি দেব, কোড। ঠিক আছে, এবার যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখেন এই যে হোমের পরে কোড লেখাটা চলে আসছে, অর্থাৎ আমরা এখন কোড ডাইরেক্টরির মধ্যে অবস্থান করছি। ঠিক আছে, এবার এই কোড ডাইরেক্টরির মধ্যে কি কি আছে সেটা আমরা দেখি। দেখার কমেন্ট কি ছিল, ls, প্রিন্টার কিছুই শো করে না, তার মানে এই কোড ডাইরেক্টরির মধ্যে আমাদের এখন কিছুই নাই। আমরা এই কোড ডাইরেক্টরিতে কিছু একটা দিব, এখন রাখবো। ঠিক আছে, তাহলে কি রাখা যায়, প্রথমে আমরা মনে করি এই কোড ডাইরেক্টরির ভিতরে একটা সি প্রোগ্রাম রান করাবো, তাই না? এখন সি প্রোগ্রাম রান করানোর জন্য প্রথমে আমাদের কম্পাইলার থাকা লাগবে। যে আমাদের কম্পাইলার জিনিস আছে কি, যে আমাদের এই সি প্রোগ্রামটাকে রান করে আউটপুটটা শো করাবে, সেটা হচ্ছে কম্পাইলার। তো আমরা যদি সি প্রোগ্রামের জন্য বেসিক যে কম্পাইলার থাকে সেটা হচ্ছে জিসিসি। এই যে জিসিসি কম্পাইলার হচ্ছে আমাদের সি প্রোগ্রাম গুলোকে রান করাতে সাহায্য করে। এবার আমরা যদি জিসিসি আমাদের এই কম্পিউটারে অর্থাৎ এই ডেস্কটপে আছে কিনা চেক করতে চাই, তাহলে জিসিসি হাইফেন হাইফেন ভার্সন দেব। হিট এন্টার। এই যে আমাদের এখানে জিসিসি 13.3.0 অর্থাৎ জিসিসি আছে এবং সেটা ভার্সন আছে 13.3.0। ওকে, তাহলে আমাদের জিসিসি আছে, আমরা এবার জিসিসি যে কোনো ধরনের কোড রান করাইতে পারবো, অর্থাৎ সি প্রোগ্রামিং এর কোড রান করাইতে পারবো। তাহলে আমরা এখন একটা সি প্রোগ্রাম কোড ক্রিয়েট করি। ঠিক আছে, আমাদের এখানে যে কোনো ফাইল অর্থাৎ টেক্সট ফাইল বা কোড বা যে কোনো কিছু বানানোর জন্য যে একেবারে ওপেন ফাইলটা বানিয়ে তারপরে নোটপ্যাড ওপেন করতে হলে ইউজ করতে হয় ন্যানো। ঠিক আছে, যে ন্যানোর মধ্যে এবার আমরা এখানে একটা প্রথম কোড লিখবো আমাদের। ঠিক আছে, তাহলে আমরা লিখি ফার্স্ট ডট কি। আপনাদের মনে আছে আমরা যখন পড়ছিলাম যে সি প্রোগ্রাম গুলো যেগুলো আছে সেগুলোর এক্সটেনশন ডট সি হয়। ঠিক আছে, তাহলে আমাদের ন্যানো ফার্স্ট ডট সি দিছি। এবার আমরা যদি এন্টার প্রেস করি তাহলে এই যে আমাদের একটা নোটপ্যাড ওপেন হয়ে গেছে, নিউ লেখা আছে কি, নিউ ফাইল অর্থাৎ নতুন ফাইল। এইখানে আমরা এবার আমাদের কোডটা টাইপ করব। আমরা কোড লেখা প্রথমে হচ্ছে আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h। এবার আমাদের কি ছিল, ফাংশন ক্রিয়েট করতে হবে, মেইন ফাংশন ইন্ট মেইন ফাংশনের ভিতরে এবার আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলো করতে হবে। এখন যেহেতু আমরা জাস্ট বেসিক একটা কোড রান করবো, তো আমরা এখানে খুব বেশি একটা প্রোগ্রাম অ্যালগরিদম লিখবো না, আমরা জাস্ট একটা জিনিসকে প্রিন্ট করা দেব, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি এখান থেকে রিটার্ন 0 করে দেব, অর্থাৎ আমাদের ফাংশন শেষ। ঠিক আছে, এই ফাংশনে আবার ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে দিই, তাহলে আমাদের কোডটা মোটামুটি লেখা শেষ। আমরা কোড দেখে বুঝতে পারছি এই কোডের আউটপুটে প্রিন্ট হবে কি, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এবার আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করে নিলাম। এবার আমরা এখানে এলএস দিই, এই কোর্স ফোল্ডারের ভিতরে দেখি আসলেই ফার্স্ট.সি নামে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। এলএস, এই যে আমাদের ফার্স্ট.সি বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সরি ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমরা এটাকে রান করে, তাহলে জিসিসি ফার্স্ট.সি। এবার আপনাদের মনে আছে কিনা আমরা যখন পড়ছিলাম জিসিসি কম্পাইলারের কথা,
সেখানে বলা হয়েছিল এই আমাদের যে জিসিসি কম্পাইলার এটা কোডকে সরাসরি আউটপুটে কনভার্ট করতে পারে না। এটা প্রথমে একটা অবজেক্ট ফাইল জেনারেট করে এবং পরে সেই অবজেক্ট ফাইলটা থেকে আউটপুট জেনারেট করে, অর্থাৎ প্রথমে কম্পাইল করতে হয় তারপরে সেটাকে রান করতে হয়, তাই না? এখন আমরা এই জিসিসি কম্পাইলার দিয়ে ফার্স্ট ডট সি যেটা ছিল সেটাকে কম্পাইল করব, কম্পাইল করে অবজেক্ট ফাইল তৈরি করব। তার মানে এখানে হাইফেন ও দিব, অর্থাৎ অবজেক্ট ফাইল তৈরি করো আর নাম দিবা তুমি ফার্স্ট। ঠিক আছে, এই যে আমি যখন এটা দিছি তখন এইখানে আমার একটা ফার্স্ট নামের অবজেক্ট ফাইল ক্রিয়েট হবে এবং সেটা আমি রান করাতে পারবো। আমি প্রেস করি এন্টার, এই যে আমাদের ফার্স্ট বলে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমরা এলএস দিয়ে চেক করি যে আমাদের এই যে দেখেন আমাদের ফার্স্ট বলে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়েছে, এটা এক্সিকিউটেবল ফাইল। সো এইটা আমাদের আসছে। এখন এই এক্সিকিউটেবল ফাইল অর্থাৎ অবজেক্ট ফাইলটাকে রান করানোর পর হচ্ছে আগে ডট স্ল্যাশ, এরপরে আপনার এফআই ট্যাব দিলে এই যে চলে আসছে। এবার এটাকে ইন্টারপ্রেস করলে এই দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড কোডটা রান হয়ে গেছে, তাই না? তো সহজ। তাহলে এইভাবে আমরা আমাদের যে কোনো মেশিনে কমান্ড লাইন থেকে একটা সি ফাইল অর্থাৎ সি প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করে সেটাকে রান করাইতে পারি। আচ্ছা, এবার তাহলে আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিই। এই কোর্সের ভিতরে এইবার আমরা একটা সি প্লাস প্লাস ফাইল রান করাবো, অর্থাৎ আমাদের যে সি এর যে সিপিপি যেটাকে আমরা বলি সি প্লাস প্লাস, ওই সি প্লাস প্লাস ফাইল রান করাতে হলে আমাদের কি করতে হবে যে সি প্লাস প্লাস এর কম্পাইলার লাগবে। এখন সি প্লাস প্লাস এর কম্পাইলার যেটা সেটা সাধারণত কি নাম কি? সি প্লাস প্লাস এর কম্পাইলার নাম হচ্ছে জি প্লাস প্লাস। তাহলে আমার কম্পিউটারে জি প্লাস প্লাস আছে কি চেক করি, যদিও জিসিসি থাকা মানে জি প্লাস প্লাসও থাকবে, তা একবার চেক করে নিই। এই যে সেম 13.3.0 ভার্সনের জি প্লাস প্লাস আছে। ওকে, তাহলে আমাদের এখন একটা সিপিপি ফাইল লাগবে যেটাকে আমরা এখন কম্পাইল করব জি প্লাস প্লাস দিয়ে। তাহলে একটা সিপিপি ফাইল ক্রিয়েট করি। একটু আগেই বলছি আমরা কোনো ফাইল ক্রিয়েট করার জন্য ন্যানো কমান্ড ইউজ করা হয়, ন্যানো তারপরে কি ফাইলের নাম। তাহলে ফাইলের নাম দেব আমরা হ্যালো ডট সিপিপি। ঠিক আছে, ওকে, হিট এন্টার করলাম, এই চলে আসছে। এবার এখানে আমরা একটা বেসিক কমান্ড লিখি হ্যাশ ইনক্লুড iostream input output stream using name space std। ওকে, তাহলে আমাদের নেম স্পেস প্রসেস। এবার আমাদের ইন্ট মেইন ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। এইখানে আমরা সেম কাউট এইখানে আমরা এন্ডিএল মানে হচ্ছে এন্ড লাইন দিলাম। ঠিক আছে, আমাদের লাইনটা এখানে এন্ড করবে অর্থাৎ এক লাইনের গ্যাপ তৈরি করবে। ওইখানে যেরকম আমাদের আগে তৈরি হয়েছিল কি যে আগে তৈরি হয়েছিল কি হ্যালো ওয়ার্ল্ড এর পর পরে আমাদের টার্মিনালে যে লেখা সে লেখাটা শুরু হয়েছিল, এখানে আর ওটা তৈরি হবে না, এখানে এক লাইনের একটা গ্যাপ থাকবে। ওকে, সি আউট বানান করে এখানে টি মিসলিছে এবার এখানে রিটার্ন 0 করে দিই। এরপরে আমাদের কাজ হচ্ছে কি কার্লি ব্রেসেস শেষ করা এবং মাইন ফাংশন শেষ। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল এক্স দিয়ে ক্লোজ। তাহলে আমরা আবার এলএস দিয়ে দেখি আমাদের এই যে hello ডট সিপিপি তৈরি হয়েছে, একটা ফাইল অর্থাৎ সি প্লাস প্লাস ফাইল তৈরি হয়েছে, তাই না? এটাকে সেম জি প্লাস প্লাস দিব, তারপরে হ্যালো, এইখানে হাইফেন অবজেক্ট, অবজেক্টের মধ্যে আমরা হ্যালো নামের অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে হিট এন্টার।
এই যে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এলএস দিয়ে একবার চেক করে নিই। এই যে দেখেন হ্যালো বলে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আবার এক্সিকিউট করে ডট স্ল্যাশ হ্যালো এন্টার। এই যে বাই বাই ওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে সি প্লাস প্লাস যে ফাইল ছিল সেটাও রান করা শিখে গেছি। তাহলে আমাদের বেসিক কিছু কমান্ড, অর্থাৎ ডাইরেক্টরি, এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে যাওয়া, ডাইরেক্টরিতে মুভ করা, এগুলো সব শিখছি, তাই না? আমরা ভিতরে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছি, সেই ডাইরেক্টরির মধ্যে গিয়েছি, সেখানে একটা সি প্লাস প্লাস ফাইল, একটা সি ফাইল রান করেছি। এবার আমরা একটা জাভা ফাইল বানাবো, ঠিক আছে। তো আমাদের একটা জাভা ফাইল বানাতে হলে সাধারণত কি লাগবে, যে ডট জাভা এক্সটেনশন সহ। তাহলে প্রথমে আগে চেক করে নিই আমাদের জাভা আছে কিনা। জাভা হাইফেন হাইফেন ভার্সন, জাভা নট ফাউন্ড, সুডো apt install open jdk। আমাদের এখন জেডিকে ইনস্টল করতে হবে, আমাদের জেডিকে ইনস্টল নাই, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিতে জাভা নেই, অর্থাৎ আমাদের এখন জাভা ইনস্টল করতে হবে। তো আমরা জাভা 21 যে ভার্সনটা আছে সেটাকে ইনস্টল করব। আচ্ছা, আমরা আমাদের এখানে লেটেস্ট যে জাভাটা আছে সেটা ইনস্টল করব। সুডো apt install install openjdk -23 -jdk, ঠিক আছে। এই যে আমাদের কমান্ড লেখা হয়ে গেছে। এবার হিট এন্টার, এটা করলে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড ছিল আমাদের এটা, দিয়ে দিছি। ওকে, বলছে কি there is a linux min sudo apt there is the linux min apt command access java ইনস্টল, সরি আমাদের কমান্ডের ভুল ছিল একটু, আমরা ইনস্টল হবে। ওকে, এবার এন্টার। unable to locate package, আচ্ছা 23 পাচ্ছে না, তাহলে আমরা 21 রান করাই। 21, ওকে, সেম ইস্যু, আবার ইনস্টল একটু 20 কত 1 দিয়ে আমরা, এই যে এবার ইনস্টল হচ্ছে। আমরা এবার দেখতে পাচ্ছি কি আমাদের চাচ্ছে কি আফটার দিস অপারেশন 315 MB অফ অ্যাডিশনাল ডিস্ক স্পেস উইল বি ইউজড, অর্থাৎ আমাদের এই জাভা 21 এর সাইজ হচ্ছে 315 MB। তাহলে আমরা এখানে ওয়াই প্রেস করে এন্টার দিয়ে দিব। ওকে, এবার আমাদের যে জাভা সেটা ডাউনলোড আর ইনস্টল হইতে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে জাভা ইনস্টল হয়ে গেছে। আমরা একবার দেখি জাভা হাইফেন হাইফেন ভার্সন, এই যে আমাদের ওপেনজেডিকে আছে 21 ভার্সন, ঠিক আছে। এবার আমরা এইখানে একটা জাভা ফাইল তৈরি করব, যার ভিতরে আমরা আমাদের কোড লিখবো। আমরা নতুন স্ক্রিন তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা জাভা ফাইল তৈরি করি, ন্যানো আর হ্যালো নামে ক্রিয়েট করছি, তাহলে একটা ওয়ার্ল্ড নামে ক্রিয়েট করি ডট জাভা, ঠিক আছে। এই যে আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। এবার এর ভিতরে আমরা কোড লিখবো, এটাকে আমরা ক্লিয়ার করে নিব। এইবার আমাদের এলএস দিয়ে চেক করে নিই আমাদের কি ফাইল ক্রিয়েট হয়েছিল, world.class, অর্থাৎ এই ক্লাস ফাইলকে রান করাইতে হলে আমাদের কমান্ড হচ্ছে জাভা এবার ওয়ার্ল্ড দিলে আমাদের এইখানে এই যে আমাদের হ্যালো থার্স্টি বট যে লেখাটা ছিল সেই লেখাটা প্রিন্ট হয়ে গেছে,
ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল, অর্থাৎ বেসিক কিছু কমান্ড এবং 3টা C++ এবং জাভা ফাইল তৈরি করে সেগুলোকে রান করানো। এখন এইখানে একটা কথা হচ্ছে, আপনারা যদি জাভা 23 ইউজ করেন তাহলে এই যে আমি জাভা দিয়ে প্রথমে ক্লাস ফাইল তৈরি করলাম, তারপরে এই জাভা ফাইলটাকে রান করালাম, এত কিছু লাগবে না, জাস্ট জাভা দিয়ে ওয়ার্ল্ড জাভা দিলে সেটা রান হয়ে যাবে। বাট এখানে 23 ইনস্টল করা যাচ্ছিল না বলে আমি 21 দিয়ে করলাম, এবং সেখানে আগের মতোই প্রথমে জাভা দিয়ে ক্লাস ফাইল তৈরি করা লাগে, অর্থাৎ বাইনারি কোডেড ফাইল তৈরি করা লাগে, এবং তারপরে সেটাকে রান করতে হয়। এখন আপনারা যদি চান যে দেখতে বাইনারি কোডেড ফাইল কেমন, আমরা দেখি ন্যানো ওয়ার্ল্ড ডট ক্লাস, ঠিক আছে। এটা দিলে এই দেখেন আমাদের বাইনারি ফাইলটা এরকম ছিল, যেটা এই যে প্রিন্ট স্ট্রিম প্রিন্ট করবে, আর এর ভিতরে এগুলো হচ্ছে সব ডেটা, কিন্তু এইভাবে লেখা হয়। আমরা এই জিনিসটা মেশিন কোড আমরা কখনো বুঝতাম না, সেই জন্য এই জিনিসটাতে হাত না দেওয়াই ভালো। আমরা এটাকে সিম্পলি এক্সিট করে দেবো কন্ট্রোল এক্স দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাদের হোম ডাইরেক্টরিতে ছিল কোর্সের ভিতরে, এই কোর্সের ভিতর থেকে স্যার আমার গলাটা একটু খারাপ, তো এই কোর্সের ভিতর থেকে আমি বের হয়ে আবার হোম ডাইরেক্টরিতে যাব। হ্যাঁ, যাই তাহলে এখানে কমান্ড কি ছিল যে আমাদের তো ফাইল থেকে এক ফোল্ডার থেকে এক ফোল্ডারে যাব, এরপর তো আমাদের ব্যাকও করা লাগবে কখনো কখনো, অর্থাৎ ফোল্ডার আগের ফোল্ডারে ফিরতে হবে। সেই জন্য আমাদের কমান্ড হচ্ছে সিডি স্পেস ডট ডট, ঠিক আছে, 2টা ডট। এবার যদি আপনি এন্টার করেন তাহলে এই যে দেখেন কোড লেখাটা চলে গেছে, আবার হোম ডাইরেক্টরিতে চলে আসছি, তাই না? তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে সামনের ক্লাসে।